সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, এরকম একটা উক্তি আমরা বাংলা সাহিত্যের জগতে শুনে থাকি আমাদের সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাতে। সাথে আমরা পেয়েছি অনেক সাহিত্যিককে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অবশ্যই রবীন্দ্রনাথ, এছাড়াও পরবর্তীকালে বহু উপন্যাসিক। আজ সকালে আমরা উপস্থিত হয়েছি সোনার বাংলা স্টুডিওতে একটি অনুষ্ঠান নিয়ে, যেখানে আমার সাথে এসেছেন বিশিষ্ট উপন্যাসিক এবং সাহিত্যিক শ্রী দিলীপ রায়। আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে থাকবো দেবশ্রী। নমস্কার স্যার। নমস্কার। দিলীপ স্যারকে আমাদের সোনার বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আসার জন্য অনেক কৃতজ্ঞ। আপনি তো বাংলা সাহিত্যের জগতে মানে ঔপন্যাসিক হিসাবে একটা প্রতিষ্ঠা আপনার আছে। আপনি বাংলাদেশে আপনার অনেকটাই বিচরণ এবং এখানেও আপনি অনেক সংগঠনের সাথে যুক্ত। তো স্যারের কাছ থেকে আমরা আজকে শুনে নেব আপনার প্রথম জীবনটা কিরকম ছিল, মানে আপনার শুরু কি করে হয়েছে। আপনি উপন্যাস জগতে এসেছেন, সেই গল্পটা তো শুনবই। আপনার শুরুর দিনগুলো যদি একটু বলেন, মানে কিভাবে আপনি লেখালেখি নিয়ে ভাবনা চিন্তা করলেন। একটা সুন্দর প্রশ্ন। কিছু বলার আগে আমি এই সোনার বাংলা টিভি যারা আজকে আমাকে বলার সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আপনি যে প্রশ্নটা করেছেন সেটাকে সারমর্ম করলে বোঝা যায় যে আমি কিভাবে উঠে এসেছি। আমার অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে একটা পাড়ায়, মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা, মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা কান্দি সাব ডিভিশন, একটা গৌরীনগর গ্রাম, তার পাশে একটা বাবলা নদীর পাড়ে হচ্ছে গৌরীনগর গ্রাম। সেই গৌরীনগর গ্রামে আমার জন্ম। সেটা এতকাল এক হাঁটু কাদা ছিল, এখন এই মুহূর্তে পাকা রাস্তাটা হয়েছে। সেটারও ইতিহাস আছে, যেগুলো আমি পরে বলছি। সেই গ্রামে যখন আমার জন্ম হওয়ার পর থেকে আমি দেখছি যে সেখান থেকে যারা ছেলে মেয়ে পড়াশোনা করে বড় হচ্ছে, খুব কষ্ট করে হচ্ছে, এবং হচ্ছে না বললেই চলে। মেয়েদের তো আশা করা খুব কম, আশা করা যেত খুব কম। ছেলেরাও যারা পড়াশোনা করতো, খুব কষ্ট করে পড়াশোনা করতো। আমিও আমার লাইফেও, আমার জীবনেও আমি সেই নদী পার হয়ে খানিকটা প্রায় 1 মাইলের কাছাকাছি পায়ে হেঁটে বাজারশো বলে একটা স্টেশন আছে, সেই স্টেশন পর্যন্ত আসতাম। সেখান থেকে 3 মাইল হেঁটে একটা শক্তিপুর হাই স্কুল, সেই শক্তিপুর হাই স্কুলে পড়াশোনা করতাম। তাই বাড়ি থেকে টোটাল শক্তিপুর হাই স্কুল এই যেতে আসতে 3.5 ঘন্টা 7 ঘন্টা রেগুলারই আমার যাতায়াত করে এই হাঁটতে হতো, হেঁটে পড়াশোনা। এবং সেখান থেকেই আমার উচ্চ মাধ্যমিক পাস। তখন যখন আমি ওই যে যাতায়াত করছি, বাড়ি থেকে যাচ্ছি স্কুলে আসছি, আসার পথে যাওয়ার পথে প্রচুর গাছপালা, পশু পাখি, নদী নালা, খাল বিল, বিভিন্ন মানুষের তাদের সান্নিধ্যে এসছি। সান্নিধ্যে আসার পরে সেখানকার একটা বাস্তব জীবন নিয়ে, দৈনন্দিন জীবন, মানুষের দৈনন্দিন জীবন নিয়ে আমার ভিতরে একটা ঘুরপাক খেত যে এদের কথাটা যদি আমি খাতায় লিখে রাখতে পারতাম, কলমে লিখতে পারতাম। আপনার লেখাতে আমি দেখেছি পাট পচার গন্ধ পাওয়া যায়, মানে এই গ্রাম্য জীবন থেকে উঠে এসেছে বা গ্রাম্য জীবনটাকে চোখের সামনে ভাবে দেখেছেন বলে কি আপনার লেখাতে এটা ঠিক, খানিকটা ঠিক থাকছে। এটা খানিকটা ঠিক আপনি যেটা বলেছেন। যে তবে আপনারা শুনে থাকবেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, উনি নামকরা লেখক ছিলেন, উনি আমাকে ভালোবাসতেন। উনি আমার লেখা পড়ে উনি এই মন্তব্যটা করেছিলেন, দিলীপ তোর লেখায় তো আমি পাট পচানোর গন্ধ পাই। তা আমি তখন তাকে বলেছিলাম যে আপনি তো পাবেনই, কারণ গ্রাম বাংলায় পাট পচে। যখন এই সময়টা জানবেন যে পাট গাছ বড় হয়ে গেছে, সেই পাট গাছটা বড় হয়েছে, এবার কাটছে, অনেক জায়গায় কাটছে, অনেক জায়গায় কাটছে না, কাটার সময় হয়ে গেছে, কেটে তাকে আবার পচাতে হয়, একটা জলাশয়ে পচাতে হয়। এবার তো প্রচুর বৃষ্টি জল পাওয়া যায়, অনেক সময় জলও থাকে না। সে পচানোর পরে
তারপরে সেটা আবার ছাড়াতে হয়। ছাড়ানোর কায়দাটা অভিনব কায়দা। একদিকে পাট যখন ছাড়াতে যায়, একদিকে পাট থাকে, একদিকে পাট কাঠি থাকে। তাই এই যে পাট ছাড়ানো, তার পাটটাকে নিয়ে তারপর রোদে শুকানো, এই সময়টা বর্ষা বাদল, শুকানোটাও খুব কষ্টকর। মানে আপনি এতটাই এই যে গ্রাম বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এই যে এটা বলে নি, এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের সাথেই গ্রাম বাংলার একটা চিত্র ফুটে ওঠে, সেটাই এটা প্রকাশ পায়। এই জন্যই স্যার ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় যখন মারা যান, খুব দুঃখের বিষয়, আমি শ্মশানেও গেছিলাম, তার শ্মশানেও গেছিলাম, উনি এই মন্তব্যটা করে গেছেন। এখন সবাই মুখেই শুনি আমার লেখায় দেখি পাট পচানোর গন্ধ পাই, কিন্তু অ্যাকচুয়ালি আমার লেখার পটভূমি হচ্ছে গ্রাম বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপট এবং নারীদের নিয়ে, নারীদের উন্নয়ন, নারীদের স্বাধীনতা, নারীদের বিশ্বায়ন, অতিরিক্ত সংযোজন। সুতরাং আমার লেখার পটভূমি ওই পাট পচার সঙ্গে খানিকটা সংস্পর্শ রেখে গ্রাম বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপট। তো আপনার স্কুল লাইফ তো শুনলাম, বা আপনার উঠে আসা, এরপরে আপনি পেশাগত জগতে কিসের সাথে যুক্ত ছিলেন? এবার কঠিন কঠিন প্রশ্ন করছেন, ঠিকই আছে। এবার গ্রাম বাংলা থেকে যখন আমি উঠে আসি, যখন স্কুল লাইফ শেষ হয়ে যায়, তারপরে কলেজ লাইফ, দারিদ্রতার কারণে, আমার ব্যক্তিগত দারিদ্রতার কারণে আমাকে একটা পরের বাড়িতে থাকতে হয় কাটোয়ায়। তার পরের বাড়ি থেকে কাটোয়া কলেজ করি। সেই কাটোয়া কলেজও তেমনি, সেই চারিদিকে গ্রাম বাংলা, তার মধ্যে একটা কাটোয়া শহর, সাব ডিভিশন শহর। সেই শহরে আমি পড়াশোনা করি, বিভিন্ন টিউশন করি একটা বাড়িতে থেকে। তো তখন এই কলেজ লাইফে আমি দেখেছি, কলেজ ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন তখন লেখালেখি শুরু হয়, এবং তখন আমার এটাও ছিল, আপনারা জানেন যে একটা সময় যে ইংল্যান্ড লেটার, পোস্ট কার্ড, এইসবে একটা কমিউনিকেশনের মাধ্যম ছিল। তখন ওই লেখাটা ছিল, হাতের লেখাটা ছিল একটা আর্ট, বা চিঠি লেখাটা ছিল একটা আর্ট, তার মধ্যে একটা সাহিত্যের পটভূমি ফুটে উঠত। আবার বিভিন্ন ওয়াল ম্যাগাজিন ছিল, সেটা বিভিন্ন স্টেশনে সাজানো থাকতো, অনেকে সেটা দেখতো, বা জনবহুল জায়গা, যেটা বাজার, মার্কেটে সেটা সাজানো থাকতো। এইভাবে তদানীন্তনকালে আমার লেখাগুলো বিভিন্ন জায়গায় প্রকাশ পায়। তারপরে যেটা বললেন কর্মজীবন, ওই যে কাটোয়া কলেজে পাশ করার পরে, গ্রাজুয়েশন করার পরে, তখন ওই সর্বভারতীয় পরীক্ষায় বসে ওই ব্যাংকিং সার্ভিসে একটা পিও বলে, প্রবেশন অফিসার বলে, ব্যাংকিং সার্ভিসে আমি জব পাই। জব পাওয়ার পরে বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলাম, তারপরে কলকাতায় আসি। হ্যাঁ, কলকাতায় আসি, ব্যাংকে ছিলাম। আপনার সময় থেকে এখন হয়তো ব্যাংকের পরিষেবা বা সবকিছু বদলেছে, কিন্তু ওইখানে এরকম একটা ব্যাংক মানে তো অর্থনৈতিক লেনদেন, তো তার মাঝে বসে সাহিত্য চর্চা কি করে হলো? এটা সুন্দর প্রশ্ন। অনেকে বলতো, দিলীপ তুই তো ডেবিট ক্রেডিট করিস, টাকা জমা, টাকা দেয়া, উইথড্রল আর ডিপোজিট, এইসব করিস, তার মধ্যে তোর সাহিত্য কি করে আসে? আমি বলতে দ্বিধা নেই যে গ্রাম বাংলার একদম অসপাড়াগা থেকে উঠে এসেছি, তো চোখের সামনে সব দেখেছি, ফুটে ওঠে, সেগুলোই কলমে লিখেছি। কলমে লেখার পরে, যেমন ধরুন আমার একটা জেডিবিএ বলে একটা উপন্যাস আছে, আমি শুধু উপন্যাসই লিখেছি তা নয়, উপন্যাস আমার 23টা 24টা হয়ে গেছে, এবং 10টা উপন্যাস মিলে একটা বই, নারী জাগরণের 10টি উপন্যাস, একটা মোটা 1100 পাতার বই, ওটা তদানীন্তন রাজ্যপাল কৃষ্ণনাথ ত্রিপাঠী উদ্বোধন করেছিলেন, সেই বই বেরিয়েছে। এবং গল্প খুব লিখি, গল্পে যেমন 50টি প্রিয় গল্প, 50টি স্বনির্বাচিত গল্প, 1 ডজন গল্প বই আমার রয়েছে, 3টে গল্প সংকলন রয়েছে, একটা রয়েছে প্রবন্ধ, একটা রয়েছে কিশোর উপন্যাস, আর একটা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে একটা বই বের করেছিল উপন্যাস, সেটা হচ্ছে দিদিমণির কর্চা। তো এই সমস্ত বইতেই দেখবেন গ্রাম বাংলার মানুষের কথাই বেশি ফুটে উঠেছে। আর গত বছর যে বইটা বেরিয়েছে, আমার প্রকাশক বললেন যে দাদা একটা ইতিহাসের উপরে লিখুন। তা আমি দেখলাম ডেকান প্লুটো, দাক্ষিণাত্যের উপরে বাংলায় লেখা খুব কম বই আছে, এই জন্য গতবার বেরিয়েছে দাক্ষিণাত্যের চোল সাম্রাজ্য। সে এই সমস্ত বইগুলো কি বলবো আপনাদের, জানিয়ে রাখি যে বইগুলি আপনাদের কাছে মানে পাঠক মহলে সমাদৃত। বলে না বইগুলো, আপনার বইগুলো বিক্রি হচ্ছে না, ডাম্পিং হয়ে পড়ে রয়েছে, ওই কেজি দরে বিক্রি হচ্ছে, সেটা আমার প্রকাশককে ফেস করতে হয় না। প্রকাশক বই লেখাগুলো চেয়ে নেয়
এবং বইগুলো ছাপে এবং ছেপে আনন্দ পায়। এই কারণেই বইগুলো মার্কেটে চলে, একটা পাঠক সমাজ তৈরি হয়েছে। এটা আমার কাছে একটা বিশাল পাওনা। আপনার লেখা উপন্যাস ছাড়াও তো অনেক কিছু আছে, আপনি প্রবন্ধ বা কবিতা, গল্প, ছোট গল্প, সেগুলো হ্যাঁ, আপনার বিচরণ আছে তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি উপন্যাস মূলত আমি লিখি, এটা ঠিকই, এবং নাই নাই করে 23টা বই একটু আগেই বললাম। তার মধ্যে উপন্যাস ছাড়াও আমি প্রবন্ধে সাবলীল, বিভিন্ন পত্রপত্রিকা প্রবন্ধ ছাপে, আমাদের দেশের যেমন পত্রপত্রিকা, বাংলাদেশের পত্রপত্রিকা নিয়মিত ছাপে। আর এছাড়া যে কবিতা বললেন, কবিতাও লিখি, বিভিন্ন পত্রপত্রিকা ছাপে, এবং ওই প্রবন্ধ ছাড়াও গল্প, এত সাবলীল, এবং গল্পের বইও আছে, প্রবন্ধের বইও আছে। আর আপনার বাংলাদেশে যাতায়াত অনেক বেশি শুনছি, বাংলাদেশে একটা সাহিত্য জগৎ বা সাহিত্য সংগঠনের সাথে তো বাংলাদেশের অভিজ্ঞতা কেমন? বাংলাদেশের পাঠক আপনাকে কিভাবে গ্রহণ করেছে? অ্যাকচুয়ালি হয়েছে কি, লেখার জগতে আছি, আমাদের দেশে, আমাদের সারা বিশ্বের দিকে তাকালে দেখা যায় যে বাংলা ভাষার উপর একটা দেশ বাংলাদেশ। তাই যেহেতু বাংলা ভাষায় আমার লেখালেখি, বাংলা ভাষায় যেহেতু আমি লিখি, সুতরাং এই বাংলাদেশের কথাটা এসে যায়। ফলে ওইখানকার আমন্ত্রণে আমি বিভিন্ন সময় যাই, যেমন ভাষা দিবস ছাড়াও বিভিন্ন সময় যাই। ওইখানকার পত্রিকা, যেমন ধরুন দৈনিক প্রভাত, জবাবদিহি তো আমার লেখা বেরিয়েছে, যুগান্তরে বেরিয়েছে, তারপরে ওই জনগণের খবরে বেরিয়েছে, বিজয় প্রদেশ, সবাই এগুলো লেখা বেরিয়েছে প্রতিনিয়ত। এবং দৈনিক প্রভাত, এই পত্রিকাটায় প্রবন্ধ প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহে একটা করে বেরোতো, মাসে 2-3টে করে বেরোতো। আর আমাদের দেশে বিভিন্ন, যেমন আনন্দবাজার, যুব সংঘ, তারপরে ধরুন আজকালে নিয়মিত না, আনন্দবাজারে বের করে আমি লেখা দিই, ওরা বের করে, অনেক সময় আবার পাঠকের মতামত আমার লেখাটাও দেখি এসে যায়। এনিওয়ে, আনন্দবাজারে 2-একটা বেরিয়েছে, বেশি তো পুজোর সংখ্যায় বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে, আনন্দবাজারের পত্রিকায় ইদানিং বেরোয়নি, কিন্তু বিভিন্ন সংখ্যায় বেরিয়েছে। যাই হোক, লেখালেখি বিভিন্ন পত্রপত্রিকায় আছে, এবং বিভিন্ন এছাড়াও আপনি যেটা বললেন যে বাংলাদেশের সাথে আমার বাংলাদেশের সাথে যোগাযোগটা এইভাবেই হয়েছে, লেখার মাধ্যমে হয়েছে। সোনার বাংলা নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সকালের জলসাঘরে আজকে আমরা সাথে পেয়েছি বিশিষ্ট ঔপন্যাসিক সাহিত্যিক দিলীপ রায়কে। তার মুখেই আমরা শুনছিলাম তার উঠে আসার কাহিনী, তার উপন্যাসের ভিতরে যে গ্রামীণ গন্ধ বা পাট পচার গন্ধ পাওয়া যায় সেটা কিভাবে হয়েছে। তিনি পেশাগত জায়গায় ছিলেন অর্থনৈতিক সেক্টরে, যেটা ফাইন্যান্সিয়াল সেক্টর বলে, সেখান থেকে ওনার এই হাতের কলম কিন্তু থামিনি। ওনার কিছু উপন্যাসের কথা আমি একটু উল্লেখ করে দিই। কিছু বই, যেমন স্ত্রী পুলক, জেদি মেয়ে, বোবা মেয়ে, অভাগীর মন্দ কথা, জীবন যুদ্ধে নারী, অপয়ার সংসার, দজ্জাল মেয়ে, কঙ্কাবতীর দুঃসাহস, লড়াকু মহিলা, শিক্ষা ও সমাজ, এটা প্রবন্ধ। তো মেয়েদের নিয়েও উনি অনেক কিছু করেছেন এবং অনেক গল্প করেছেন। গল্প স্বনির্বাচিত 50টি শ্রেষ্ঠ গল্প আছে এবং 50টি প্রিয় গল্প আছে, এবং উনি অনেক পত্রিকাতে লেখেন এবং প্রচুর প্রবন্ধ, কবিতা, উপন্যাস যেগুলো প্রকাশিত হয়েছে, এবং প্রকাশের সাথে সাথে উনি কিন্তু অনেক সম্মাননাও পেয়েছে। তো আমি স্যারের কাছে চলে যাব, ওনার সম্মাননার অভিজ্ঞতা কেমন, মানে আপনার যদি সম্মাননার, যে আপনি যেরকম সাহিত্যিক হয়ে উঠে এসেছেন, অনেক সংগঠনের সাথে যুক্ত, আপনার সম্মাননা বা যে পুরস্কার পেয়েছেন, সেটা যদি আপনি একটু আমাদেরকে বলেন। সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি যেটা লিখি, মনের আনন্দে লিখি, মানে লেখাটা আমার একটা প্যাশন। এই লিখে আয় করা বা কিছু ইনকাম করা, সেই সব চিন্তা ভাবনা না, সবসময় ত্যাগ। মানে আমার লেখাটা হচ্ছে পাঠকের কথা ভেবে, পাঠক কিভাবে নেবে, পাঠক কতটা নিচ্ছে সেটা ভেবে, পাঠক কি চায়, পাঠকের রুচি, এটাকে বুঝিয়ে আমার লেখার পটভূমি। সুতরাং পাঠক যে সম্মানটা দেয়, সেই সম্মানটায় মাথা পেতে দিই, এবং সেটা আমার কাছে বড়। এছাড়া স্মারক সম্মাননা অনেক পেয়েছি। স্মারক সম্মাননা তো আপনারা জানেন, স্মারক সম্মাননার আজকের বাজারে, আজকের দিনে স্মারক সম্মাননার খুব দাম ঠাম নেই। আর হচ্ছে কতগুলো সাহিত্য সংগঠন, তারা
আমাকে রৌপ্য পদক, তারপরে বিভিন্ন সম্মান দিয়েছেন। এও স্মারক সম্মানের সমতুল্য। সম্প্রতি আমাকে মুর্শিদাবাদ জেলার জেলা শাসক এই সাহিত্যে অবদানের জন্য এবং সমাজসেবামূলক আমি কিছু কাজকর্ম করি, সেগুলোর জন্য উনি একটা শংসাপত্র দিয়েছে। সেটা আমি আপনাদের অবগতির জন্য দেখাচ্ছি যে এটা হচ্ছে শংসাপত্র। এটা হচ্ছে স্যারের শংসাপত্র। উনি এবং মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের রাজস্বী জেলা শাসক রাজস্বী মিত্রের হাত থেকে মুর্শিদাবাদ জেলার জেলা শাসক রাজস্বী মিত্র উনি আমাকে ডেকে নিয়ে একটা স্মারক শংসাপত্র দিয়েছেন এই সাহিত্যে অবদানের জন্য। এটাকে একটা স্বীকৃতি বলা চলে যে আমি লিখছি, এটা একটা আমার কাছে বড় সম্মানের। সাহিত্যিক ও উপন্যাসের তো এগুলোই প্রাপ্য। আর আপনার কথাতেও আছে সততা, স্বচ্ছতা, কঠোর পরিশ্রম, আমার জীবন দর্শনই হচ্ছে এগুলো সুন্দর করে নিয়েই স্যার এগিয়ে চলেছেন, এগিয়ে চলতে চাইছেন। ঠিক 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 বলেছেন। আমার জীবন দর্শনে কথা বলে সেটা হচ্ছে সততা, অনেস্টি, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, আর এটা হচ্ছে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। এই তিনটে কথা আমি অবশ্যই তার লক্ষ্যে পৌঁছে দেয়। যে কারণে উনি যেখান থেকে উঠে এসেছেন বলছে, সেখান থেকে ওনার কলম থেকে লেখা বেরিয়েছেন এবং ছিলেন ফাইন্যান্সিয়াল সেক্টরে, সেখানে বসে ওনার কলম কখনো থেমে যায়নি। আমরা আগামী দিনে উপন্যাসের জগৎকে সমৃদ্ধ হিসাবেই দেখব স্যারের লেখা থেকে। দিলীপ রায় আমাদের সাথে এতক্ষণ ছিলেন, ওনার সাথে আমরা আলাপচারিতা করছিলাম। আমাদের অনুষ্ঠানে তো ইতি এবার করে দিতে হবে, সময় কথা বলছে। আমরা আবার আসবো সকালের জলসাঘর অনুষ্ঠানে। আজকে এই পর্যন্তই। স্যারকে আবারও ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আপনি এগিয়ে চলুন, আপনার সাহিত্য জগতে আপনার লেখা সমৃদ্ধ হোক। আবার আপনার সাথে দেখা হবে। নমস্কার। সকলকে আমার শ্রদ্ধা।